আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতে পারি। দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে সিরাজউদ্দীন খান প্রেস ক্লাবে জাতির বিবেক সাংবাদিকদের সাথে আমাদের মত বিনিময়ে সবাই উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিক্রমপুর আদর্শ কলেজের একজন শিক্ষার্থী, অনার্স ৪র্থ বর্ষ, ইংলিশ ডিপার্টমেন্ট। পাশাপাশি মাদ্রাসাও পড়ালেখা করি, কামিল হাদিস ডিপার্টমেন্ট, ইসলামপুর কামিল মাদ্রাসা। আমরা আসলে শুরু থেকেই একেবারে জুলাইয়ের ২ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত ময়দানে ছিলাম, মাঠে ছিলাম। আমাদের ভাইয়েরা সব কিছু বলেছে, আমি জাস্ট কয়েকটা বিষয় একটু শেয়ার করব, একদম শেষের দিকের কয়েকটা বিষয়। ১ নম্বর যে বিষয়টা, আমরা সকলে জানি যে আমাদের অনলাইন ইন্টারনেট বন্ধ ছিল, তাই না? এই সময়টাতে আসলে মানুষের সাথে যোগাযোগ করাটা খুবই কঠিন ছিল। আবার একটা গুজব চালু হয়েছিল, যদি কেউ ভিপিএন চালু করে তার তথ্য হ্যাক হয়ে যাবে, বা এরকম একটা সত্যতাও কিছুটা আছে। তো সব কিছু আমরা অপেক্ষা করেও কিন্তু আমরা ভিপিএন চালু করেছি, দেন হচ্ছে সংবাদগুলো নেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে আমি পার্সোনালি কেন্দ্রীয় যারা ছিলেন তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল, আমি তাদের সাথে যোগাযোগ করে যখন যেভাবে পরিবেশ পাইছি যাওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ যদি আমি বলি ৪ তারিখের যে বিষয়টা, ৪ আগস্ট যখন আমাদেরকে মুন্সিগঞ্জ ডাকা হয়, আমরা চেষ্টা করলাম যে মুন্সিগঞ্জ যদি আমরা 10টার দিকে পৌঁছতে চাই তাহলে কোনোভাবেই সম্ভব না। আমি কুচিয়ামরা থেকে ফজরের নামাজ পড়েছি নিমতলায় এসে। মানে কতটা ইচ্ছা থাকলে, আন্দোলনে যাওয়ার ইচ্ছা থাকলে একজন 10টার প্রোগ্রামে বের হয় হলো 4টা বাজে। আমি ভোর 4টা বাজে বের হয়েছি আমার ওই প্রোগ্রামে যাওয়ার জন্য, আন্দোলনে যাওয়ার জন্য। দেন আমরা গেলাম, এরপরেও আমাদেরকে সিপাহীপাড়ায় আটকানো হয়েছে। সিপাহীপাড়া মোড়ে ছাত্রলীগের কিছু পোলাপান, তাদের কাছে বিভিন্ন ধরনের ইভেন পিস্তল কপালে ধরা হয়েছিল। সরাসরি মোবাইল চেক করা হয়েছে, মোবাইলে কি আছে, মোবাইলে কি আমার এক দফার ছবি আছে কিনা। আমার সাথে একজন ভাই, শ্রীনগর বাড়ি, সাইফুল্লাহ, ওর মোবাইলে এক দফার পিকচারটা ছিল। ও বলছে এখনই ডিলিট কর, নাহলে তোরে দিলাম, এরকম কপালের মধ্যে। সো আমরা এরকম পর্যায় থেকে আসলে এসেছি। আমি মনে করি ছাত্ররা 1952 সাল দেখিয়ে দিয়েছে, 1971 সাল দেখিয়ে দিয়েছে, লাস্ট 2024 সাল ছাত্ররা দেখিয়ে দিয়েছে। আমার যেটা প্রত্যাশা, ছাত্ররা 2024 সাল না, যে কোনো সালে আবারও যে কোনো বৈষম্যতা দূর করতে ছাত্ররা সবসময় থাকবে ইনশাআল্লাহ। এরপরে লাস্ট যদি আমি মুন্সিগঞ্জ থেকে যখন আমরা আসলাম, সবচেয়ে খারাপ যে বিষয়টা আমার লেগেছে, মুন্সিগঞ্জের একটা বাসায় আমরা যখন ওখানে গোলাগুলি হয়, একটা দৌড়ায় একদিকে গেছি, একটা বাসায় 60টা মেয়ে ছিল, পত্রিকায় এসেছে নিউজে, 60টা মেয়ে ছিল একটা বাসায়। একজন মা তার গেটে দাঁড়িয়েছিল, বলেছে আমার মেয়েদেরকে তোমরা ক্ষতি করো না, আমার যা খুশি তোমরা করো, আমি আমার নিজেকে ছেড়ে দিলাম। এরকম একটা অবস্থায় আমার বলতেও লজ্জা হচ্ছে যে ছাত্রলীগের ছেলেরা মেয়েদেরকে জামা কাপড় সব খুলে খুলে নিয়ে গিয়েছে। আপনারা হয়তো নিউজটা দেখেন নাই অনেকে, বা অনেকে দেখছেন। মুন্সিগঞ্জে, আমাদের এই মুন্সিগঞ্জে এরকম কাহিনী হয়েছে। কারা করেছে আমরা তাদেরকে চিহ্নিত করেছি, তাদেরকে শাস্তির আওতায় অনেককে নিয়ে এসেছি। এবং আমি জাতির বিবেক সাংবাদিকদেরকে বলবো, আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে আমাদেরকে যদি আবারও তাদেরকে ধরিয়ে দেন, আমরা তাদের একটা শাস্তির ব্যবস্থা করবো আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এরপরে লাস্ট আমাদের যে 5 তারিখের বিষয়টা, মুন্সিগঞ্জ থেকে ইভেন আমি 6 তলায়, লাস্ট এই কথাটা বলতে হবে, আমার কাছে এখনও গুলির ছবিটা আছে, গুলিটা যে লাগছে, এবং আমাদের যে এখানে ছবিটা ছিল, আমার গ্যালারিতে অনেক ছবি নাইলে হয়তো আমি এখন দেখাতাম, শেষে দেখা যাবো ইনশাল্লাহ। আমি 6 তলায় উঠেছি, একটা 6 তলা পর্যন্ত গুলিটা উঠছে। আমার যে কিচেনের দরজায় জানালায়, জানালাটা ছিদ্র হয়ে গুলিটা এখানে এসে পড়েছে, এবং আমি গুলিটার ছবি তুলে রেখেছি, আমি যাওয়ার সময় দেখা যাবো ইনশাল্লাহ। মুন্সিগঞ্জের কাহিনী, তাহলে তারা পুলিশ বাহিনী আমাদের সাথে কীরকম আচরণ করলে, আর যদি তাদের যদি হিংস্রতা না থাকতো, তাহলে একটা গুলি নিচ থেকে 6 তলার উপরে গিয়ে কীভাবে ওঠে। তারা তাদের ইচ্ছা মতো গুলি চালাইছে, তারা ছাত্রদেরকে পশুর মতো ভাবছে, পাখির মতো ভাবছে, যেভাবে খুশি সেভাবে গুলি করেছে। এটা ছিল মুন্সিগঞ্জের কাহিনী। লাস্ট যখন 5 তারিখ, সেম একই কাহিনী, মুন্সিগঞ্জ থেকে বাসায় আসলাম অনেক কষ্ট করে। 5 তারিখে আমরা রাত্রে যখন মেসেজ পাইলাম যে আমাদের 6 তারিখের লং মার্চ, সেটা হবে 5 তারিখ, যেহেতু
পরিস্থিতি খুবই খারাপ। তখন আমরা সেম, বিশেষ করে আমি এবং আমার সহপাঠী ৩-৪ জন, আমি আমার বাসায় তাদেরকে নিয়ে ঘুমাইছিলাম। রাত্রে থেকেই আমাদের প্ল্যান যে আমরা যাব ঢাকায়। যখন আমরা ভোর ৬টা বাজে, তখন আমরা কদমতলিতে পৌঁছি। কদমতলিতে পৌঁছার পরে দেখি পুরো রাস্তা ব্লক। আমার সহপাঠী হিসেবে আসিফ আবদুল্লাহ ছিল। যখন ওখানে পুরা ব্লক, তখন আমরা আসলে কিভাবে যাব, আমাদের তো রাস্তা খুঁজে পাচ্ছি না। সামনে দিয়ে গেলে আমাদের সাথে স্টুডেন্ট কার্ড আছে, স্টুডেন্ট কার্ড দেখলেই ধরতেছে। এমন পরিস্থিতিতে আমরা এস আলম মার্কেটের দিকে গেলাম। আলম মার্কেট, আমরা রিক্সা নিয়ে আলম মার্কেটের দিকে গেলাম। গিয়ে দেখি নৌকা সব বন্ধ, নৌকা সব বন্ধ মোটামুটি। এখন একটা নৌকাওয়ালাকে অনেক রিকোয়েস্ট করে আমরা 6-7 জন ওই পাশে পার হলাম। যাওয়ার পরে দেখি যে এই গেটের মধ্যে আবার পুলিশ, এবং হচ্ছে অপোজিটে হচ্ছে এরকম রামদা নিয়ে ছাত্রলীগ। ওই পরিস্থিতিতে এখন কিভাবে সামনে যাব নাকি পিছে যাব বুঝতেছে না। এরপরও সব চিন্তা বাদ দিয়ে স্টুডেন্ট কার্ড থেকে পাঞ্জাবির পকেট থেকে পায়জামার পকেটে নিলাম, মানে একটু চেঞ্জ। এটা হাস্যকর যদিও, কিন্তু তখন এটাই করছি আমরা। নেওয়ার পরে মোবাইল থেকে যত তথ্য আছে সব কিছু ডিলিট করলাম, ডিলিট করে সামনের দিকে আগাইলাম। এগিয়ে বাংলা বাজারের ওই মোড় দিয়ে হাঁটতে 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 একদম আমরা মিটফুটে চলে গেলাম। মিটফুটে গিয়ে 10টা পর্যন্ত অবস্থান করেছি। 10টা পর্যন্ত অবস্থান করে যখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাদের নির্দেশনা আসলো, কিন্তু বা আমাদের যারা লিডার ছিল তাদের নির্দেশনা আসলো যে আমরা এখন সবাই শহীদ মিনারে এক জায়গায় হব। শহীদ মিনারে আমরা যখন এক জায়গায় হওয়ার জন্য আমাদের কাছে মেসেজ আসলো, আমরা মেসেজ আসার পরে ওখানে আগাইতে থাকলাম। আস্তে আস্তে আমরা যখন চানকার পুলের দিকে গেলাম, এখানে সবচেয়ে হৃদয় বিদারক একটা ঘটনা আমার সাথে ঘটেছে। চানকার পুলের, আমি চানকার পুলের গেটে যখন ঢুকবো, মানে গলি থেকে যখন রাস্তায় যাব, চারপাশ থেকে গুলি আসতেছে এবং আমরা পড়ে গেছি একেবারে মাঝখানে গলির। সামনে পুলিশ, পিছে ছাত্রলীগ। সামনে পুলিশ, পিছে ছাত্রলীগ। আর আমাদের একটা বোন বলেছিল আমাদের সামনে হচ্ছে স্বাধীনতা। তো আমরা আসলে এই চিন্তায় আমাদের মাথায় তখনও ছিল। আমার সাথে এক অপরিচিত ভাই ছিল, আমি এখনও তাকে মনে করি। ভাই ব্যাগ দিয়ে বলেছিল, ভাই ব্যাগটা একটু রাখেন। এই ব্যাগ রাখতে রাখতে তার মাথার এই দিক দিয়ে গুলি থেকে এই দিক দিয়ে বের হয়ে গেছে, সামনে চোখের সামনে। ব্যাগটা এখনও আছে আমাদের কাছে মজুদ, ব্যাগটা এখনও আমাদের কাছে মজুদ আছে। আমরা অনেক তথ্য বের করার পরে ওই ভাইয়ের একটা চিঠি পেয়েছিলাম। ভাই চিঠিতে তার বাসা থেকে এরকমভাবে বলে আসছে যে আমি যতদিন পর্যন্ত এই দেশকে স্বাধীন করতে না পারবো ততদিন আর বাসায় ফিরবো না। এর মানে সে বুঝেছিল, আমরা জানি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের আল্লাহ অলৌকিকভাবে কিছু জানিয়ে দেয়। তার মাথায় এটা ঢুকে গিয়েছিল যে আমরা অবশ্যই স্বাধীন হব। তো আমি সেদিনের কাহিনীটা আমার এখনও মনে পড়লে রাত্রে ঘুম থেকে আমি জেগে উঠি। আমার ওই ভাইয়ের কাহিনী, আমার চোখের সামনে যে গুলি খাইলো। আমরা ভিডিওতে দেখলে একটা জিনিস আর সরাসরি দেখলে ভিন্ন জিনিস। সেদিনের কাহিনীটা আজও আমাকে কাঁদায়। আমরা যখন ওখান থেকে ফিরে আসলাম আবার মিটফুটের দিকে ফিরে এসে যখন আমরা একটা সম্ভবত 37 বা 40 মিনিট এরকম, তখন একটা নিউজ পাইলাম যে আমাদের হাসিনা বুবু মনে হয় চলে যাচ্ছে, ঠিক 1:40-এর দিকে। তখন আমরা খবর পাইলাম যে হাসিনা বুবু মেবি চলে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে তো খুশি লাগারই কথা। তখন আমরা ভাবলাম যে এখন আর কোনো ভয় নাই, যদি শহীদ হই হব। আমরা তো শহীদের একেবারে ধার প্রান্ত থেকে চলে আসছি, যেখানে আমাদের বন্দি মাঝখানে, ওই জায়গা থেকে যেহেতু চলে মানে ব্যাগে আসার কোনো ওয়ে ছিল না। বাট আল্লাহর রহম ছাড়া আমরা ব্যাগে আসতে পারতাম না, মানে এক প্রকার আল্লাহর রহমেই ধরা চলে। দেন আমরা যখন শুনতে পারলাম তখন আমরা একেবারে মিটফুট থেকে আমরা সেই শেখ হাসিনার বাড়ি যেটা গণভবন সেখান পর্যন্ত গেলাম। দেন আমরা স্বাধীনতা নিয়ে আসলাম, আমরা এই বিজয় নিয়ে এসলাম। সহযোগিতা, সাহায্য এবং বৈষম্য দূর করার জন্য আমরা কি করেছি, দেশকে স্বাধীন করেছি। আমরা নিজেরাই যদি খাই তাহলে আওয়ামী লীগ আর আমার মধ্যে তফাৎ কি থাকলো? আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা খেয়েছে জন্যে আমরা তাদেরকে কি করেছি, তো আমরাও যদি খাই তাহলে কেমন হবে? আমি ওখানের একটা সুতাও ধরে দেখি নাই, তবে অনেকে করেছে, আমি নিষেধ করেছি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের প্রতি তাকুয়া আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তাকুয়া দিয়েছেন। আর আমি ছাত্রদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমরা যে একতাবদ্ধ হয়ে কাজ করলাম, এটা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা অনেক আগে বলে দিয়েছেন যে তোমরা যদি একতাবদ্ধভাবে থাকো তোমাদেরকে কেউ কি করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি
জামিউ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই একত্রিতভাবে শক্তভাবে ধরো, তাহলে তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না, তোমাদের বিজয় অবশ্যই সুনিশ্চিত। এছাড়াও আমরা যে কল্যাণমূলক কাজগুলো করি এই বিষয়েও আল্লাহ তাআলা কোরআনে কত চমৎকার করে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই এমন একটি দল থাকতেই হবে যারা সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। এটা আল্লাহরও কথা। আমরা তো সবাই এখানে আল্লাহকে বিশ্বাস করি। সো আমরা যদি আল্লাহর এই কথার উপর ভরসা করে আমরা যদি ছাত্র জনতা আবারও এক থাকতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে আশা করি যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূর হবে ইনশাআল্লাহ। এছাড়া আমি সিরাজদি খানের কয়েকটি বিষয়ে যদি কথা বলি, আমাদের কিছু ভাই আছেন যাদেরকে আমরা কখনোই আমাদের এই যুদ্ধে সঙ্গী হিসেবে পাইনি। অনেক টিচার আছেন কিন্তু যারা এখন দাবি করতেছেন যে আমি সমন্বয়ক। আমি গত কয়েকদিন আগে আমাদের নিমতলাতে আবদুল্লাহ ডিগ্রি কলেজ, মেবি কলেজের নাম আবদুল্লাহ ডিগ্রি কলেজের একজন শিক্ষক, উনি আবদুল্লাহ সাহেবের সামনে ঘোষণা দিচ্ছে যে আমি সিরাজদি খানের প্রধান সমন্বয়ক। এই কথা বলার পরেই আমি তাকে সাথে সাথে ওখানে ধরছি। আপনি কয়দিন আন্দোলনে গিয়েছিলেন? ছাত্রদের সাথে আপনি কয়দিন ছিলেন? আপনি কি ছাত্র? তখন সে আমাদের কাছে সরি বলল যে না। আমি বললাম আপনি কেন বললেন? সমন্বয়ক কেউ না, আমরা সবাই সমন্বয়ক। সমন্বয়ক কেউ না, আমরা সবাই সমন্বয়ক। ছাত্রদের মধ্যে কেউ একজন লিডার না, সবাই লিডার। ছাত্রদের মধ্যে কেউ একজন লিডার না, আমরা সবাই লিডার। এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, আমরা বিজয়ের পরে আমাদের কাজগুলো কী ছিল এগুলো তো আপনাদের জানা দরকার। ছাত্র জনতা বিজয়ের পরে যখন দেশের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে গেল, মানুষগুলো কিভাবে চলাচল করবে, গাড়িগুলোর কোনো মেইনটেইন নাই, এরপরে বাজারের কোনো মেইনটেইন নাই, বাজারের দরদাম সব কিছু বেড়ে যাচ্ছে, তখন ছাত্র জনতার কাজ কী ছিল? সিরাজদি খানে, বিশেষ করে সিরাজদি খানে তখন ছাত্র জনতা যে কাজগুলো করেছে আমি সংক্ষিপ্তভাবে বলি। এক নাম্বার হচ্ছে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। সিরাজদি খানে যতগুলি কলেজ আছে, যতগুলি মাদ্রাসা আছে, সকল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমরা এই ভাইদের মাধ্যমে একত্রিত করেছি, গ্রুপ খুলে আমরা একেবারে ইসাপুরা, মালকানগর থেকে শুরু করে কুচিয়ামোড়া পর্যন্ত সকল ছাত্রদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তারা কিন্তু উইদাউট টাকা, কোনো টাকা ছাড়া না, তাদেরকে আমরা কিছু খাওয়াইও নাই, তারা কিন্তু দায়িত্ব পালন করেছে। এবং যতদিন দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ ততদিন নিমতলায় কোনো জ্যাম ছিল না, সিরাজদি খানে কোনো জ্যাম ছিল না, ইসাপুরা, মালকানগর কোনো জ্যাম ছিল না। ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে ছাত্ররা চাইলে সব কিছুই করতে সক্ষম। এছাড়াও বাজার মনিটরিং আমি স্পেশালি লিড দিয়েছিলাম নিমতলা, রাজানগরের দিকে এবং হচ্ছে কুচিয়ামোড়া বাজার। আমরা যখন বাজার মনিটরিং করেছি, প্রথম দিন যখন বাজার মনিটরিং করলাম তখন মুরগির দাম ছিল 180 টাকা, 190 টাকা, ইভেন 200 টাকাও চাইছিল। দ্বিতীয় দিন যখন গেলাম তখন কুচিয়ামোড়া বাজারে পেয়েছি মুরগির দাম 150 টাকা, এবং নিমতলায় এসে দেখেছি 160 টাকা। তাহলে ছাত্ররা কি আপনাদের কাজে লাগতে পেরেছে কিনা? আমরা একদিনেই বাজারের মনিটরিং আনতে সক্ষম হয়েছি। ছাত্র ভাইরা যে কোনো সময় আপনাদের পাশে থাকতে রাজি আছে। আপনারা জাতির বিবেক, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা হলুদ মিডিয়ার মতো হয়ে যাবেন না। আমরা আপনাদেরকে শ্রদ্ধার সাথে দেখি, আমরা আপনাদেরকে সম্মানের সাথে দেখি, এবং আমরা চাইবো আপনারা সমাজের যে সঠিক তথ্যগুলো আছে, আমিও যদি অপরাধ করি আমার অপরাধটা আপনারা তুলে ধরেন। আমি ব্যক্তিগতভাবে যদি কোনো অপরাধ করি আমার অপরাধ আপনি তুলে ধরেন, বাট এমন কিছু করবেন না যেটা অপরাধ না কিন্তু আপনি অপরাধ দেখিয়ে তাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করলেন। এরকম কিছু আপনারা করবেন না। আমি জাতির বিবেকের কাছে আবারও এই রিকোয়েস্ট করে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।